শিক্ষার্থীরা খুব যৌক্তিকভাবে এই আন্দোলনটা করছে, তার পদত্যাগের দাবিতে আন্দোলন। না না না, একদম না, একদম না, একদম না। কারণ বলি আপনাকে, আমি এই শিক্ষা নিয়ে এই শেষ কথাটা বলে তারপরে আন্দোলনে আমি আসছি। দেখেন, গত 15 বছর ধরেন 2010 সালে অথবা 9 সালে একটা স্টুডেন্টের শিক্ষা জীবন শুরু হলো, ঠিক আছে? 2010 সালে যদি শুরু হয়ে থাকে, 15 বছর শিক্ষা জীবন মানে তার শিক্ষা জীবন শেষ, ঠিক আছে? আওয়ামী লীগ আমলের শিক্ষা জীবন শুরু করে তার শিক্ষা জীবন মাস্টার্স পর্যন্ত 15 বছর শেষ দিয়ে ফেলেছে। এই 15 বছরে সে যা শিখেছে, সেই শিক্ষাটা কি বর্তমান সময়ের প্রেক্ষিতে গ্রহণযোগ্য? সে তো ওই সময় শিখেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুল্লাহ আমাদের স্বাধীনতার স্থপতি, উনি এই স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন, উনি এইভাবে কিন্তু শিখেছে। এবং ওখানে জিয়া রহমান নাই। জিয়া রহমান নামে একজন ব্যক্তি, উনি সেক্টর কমান্ডার ছিলেন, অথচ উনি হয়তো বা আইএসআই এর এজেন্ট। এই ধরনের শিক্ষা কিন্তু গত 15 বছর ধরে আমাদেরকে দেওয়া হয়েছে। এখন তার ছোট ভাই যা নাকি, অথবা তার সন্তান যে নাকি এখন পড়াশোনা করতে যাচ্ছে, তারা শিখতেছে আমাদের স্বাধীনতার মহানায়ক হলো জিয়া রহমান। আগামী 5 বছর সেটা শিখবে। এবং ওখানে গোলাম আজম সাহেব ভালো মানুষ, উনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য চেষ্টা করেছেন, উনিও কোনো খারাপ লোক না। খারাপ লোক নয় শেখ মুজিব, উনি যুদ্ধ একটা লাগাই দিয়া পাকিস্তানে চলে গেছিল যে আমাকে তোমরা অ্যারেস্ট করে নিয়ে যাও, এবং ওনার কোনো ভূমিকা ছিল না। এই যে শিক্ষাটা নেবে, এখন দুই ভাইয়ের তো খাওয়ার টেবিলে মারামারি করবে। একজন বলবে যে না, মহানায়ক হলো জিয়া রহমান, আরেকজন বলবে মহানায়ক হলো শেখ মুজিব। মানে ঘরে ঘরে আপনি একটা ঝগড়া লাগাই দিচ্ছেন। শিক্ষা ব্যবস্থা যখন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায়, সেটাকে আসলে কোনো শিক্ষা ব্যবস্থাই বলা যায় না। এটা হলো রাজনৈতিক টানা, রাজনৈতিক মিউজিক্যাল চেয়ার বলতে পারেন আপনি। রাজনৈতিক মিউজিক্যাল চেয়ার হচ্ছে আমাদের এখানে। তো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে লোকগুলো আছেন, এরা এতটাই সংকীর্ণ মনা, এই যাবৎকাল সেই আমরা সেই 91 সাল থেকে দেখে আসছি, এদের মন মানসিকতা এত সংকীর্ণ যে তারা আসলে আমাদের জাতিকে একটা কুশিক্ষার মধ্যে ঠেলে দিচ্ছে। এইগুলো শিক্ষার একটা দিক। সেখানে এরা দাবি করছে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন। আচ্ছা, বললাম শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো, তবে কি সব যে দাবিগুলো সব সমাধান হয়ে যাবে? কিচ্ছু হবে না, কোনো সমাধান হবে না। মাঝখান থেকে কি হবে, আপনি একটা যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন, আমি মনে করি বিষয়টা ক্ষতি হয়ে যাবে। যদি সরকার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলেন, আমি মনে করি সরকার এই যে একটা ইনভাইট করলো, একটা রাজনৈতিক সংস্কৃতি, এই ইনভাইটেশন থেকে সে আর বেরোতে পারবে না। যে কোনো কিছু হবে বলবে না, এটা মোটামুটি বোঝা যাচ্ছে সরকারের এবং মানে সংসদের যে ক্যারেক্টার তাদের থেকে বোঝা যাচ্ছে পদত্যাগ হয়তো করতে বলবে না, কিন্তু দাবির মুখে মানে আন্দোলনের মুখে দাবিগুলো মেনে নেওয়া, এটাও একটা বার্তা কিনা। মানে এটা তাদের আগেই বোঝা উচিত ছিল, বোঝেন নাই, কিন্তু আন্দোলনের মুখে দাবি মেনে নিচ্ছেন। ফলে এবং শিক্ষার্থীদেরকে বলতে শোনা যাচ্ছে খুবই মানে এখন শিক্ষার্থীরা একটু ভিন্ন রকম ভাবে কথা বলেন। আগে হয়তো আমাদের সময় আমরা এভাবে বলতাম না। তারা বলেন যে এই শিক্ষামন্ত্রীকে সময় শেষ হয়ে গেছে, মানে নানান রকম তাকে ওয়াটারমেলন বলছেন, মানে বেশ ক্রিয়েটিভ শব্দ ব্যবহার করছেন, ওয়াটারমেলন, এবং সাথে সাথে তাকে অশ্রাব্য গালিগালাজও করছে, সেটিও আবার শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলনের সময়। মানে এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? এটা কি আসলে তারা স্বপ্রণোদিতভাবেই করছে বলে মনে হয়? এটা হলো 2024-এ যে গণ আন্দোলন হয়েছে তার সাইড ইফেক্ট, এবং আমাদের 2024-এর পরে যে সরকারটা এসেছিল, ইউনিট সরকার, তারা কিন্তু এই সাইড ইফেক্টটাকেই মূল হিসাবে তারা নার্সিং করেছে। যে তুমি কত বড় বিপ্লবী সেটা প্রমাণ হবে তুমি কতটা অশ্লীল কথাবার্তা বলতে পারো, তুমি কতটা মুরব্বীদেরকে সঙ্গে বেয়াদবি করতে পারো, এর উপর ডিপেন্ড করবে তুমি কত মানে বড় বিপ্লবী। এটা ওনারা নার্সিং করেছেন, বুঝলেন? একজন গালি দিয়া, তাহলে গালি, অশ্রাব্য গালি দিয়ে একজন জাতীয় নেতা হয়ে গেছে। আপনি আমাকে বলেন রে ভাই, এটা কোন দেশে বাস করি? এই যে হাজির কথা আমি বলছি, আপনি পুরো আন্দোলনের সময় আমি ছিলাম রে ভাই, আমি তো মানে বিদেশি আসি নাই, আমি তো দেশে ছিলাম। এই আন্দোলনে কোথাও হাজির নাই, কিন্তু আন্দোলন শেষ হওয়ার পরে কেবল গালাগালি, মানে গালাগালি করে ও জাতীয় নেতা হয়ে গেছে। এখন নতুন ইসলামের পাশে তার খবর হচ্ছে, এখন তার বঙ্গবন্ধুর নাম চেঞ্জ করে তার নামে হল বানাইতে হবে, তার নাম পাঠ্য বই রাখতে হবে। তার বোন বলতেছে জিয়াউর রহমান নাম পাঠ্য বই থাকবে কেন, মানে কথা থাকবে কেন, হাদিরটা থাকা উচিত। জিয়াউর রহমানকে হাদির যে বড় নেতা ছিল বলতেছে তার লোকজন। তো এখন এগুলো যখন শুনতেছি, ওনার যোগ্যতাটা কি, উনি প্রচন্ড অশ্লীল গালাগালি করতে পারতেন। এখন এই গালাগালি করে কিন্তু জাতীয় নেতা যে হওয়া যায়, এটা আমরা ইউনূস সাহেবের আমরা দেখলাম। ইউনূস সাহেব এটাকে নার্সিং করেছেন। ওনার মানে ইউনূস সাহেব কি জানেন, খুব মেটিকুলাসলি উনি আমাদের এই যে সমাজ, আমাদের সামাজিক যে ব্যবস্থা, আমাদের সামাজিক যে রীতিনীতি,
সবকিছু কিন্তু ধ্বংস করে দিয়েছেন। কিন্তু একটু হাদি হত্যাকাণ্ডের বিষয়টা, যেহেতু আমি আসলে এটা নিয়ে আজকের আলোচনার বিষয় না, তবে খুব সংক্ষেপে যদি বলেন, একটা মানে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটলো, হাদি হত্যাকাণ্ড। তারপরে আমরা দেখলাম খুব একটা তাণ্ডব ঘটে গেল, এবং তখন ওই যে আপনি বলছিলেন হাদি যেন সবচেয়ে বড় নেতা, হাদি যেন দেশের একমাত্র ইস্যু, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তারপরে হাদির হত্যাকারীরা পালিয়েও গেল ওই সময়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল একদম বিস্ফোরক মন্তব্যে বলে দিলেন যে হাদির হত্যাকাণ্ডী কারা তিনি জানেন, সেই দেশের সম্পৃক্ততার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে আবার সবাই চুপ। এদিকে হাদির ভাই বলে দিল যে জামায়াতের আমিরের পিএস জড়িত, উপদেষ্টাদের কারা জড়িত, বিএনপির এমপি মন্ত্রীদের কারা কারা যেন আছেন বললেন ফেসবুক পোস্টে, কেউ কোনো কথা বললো না। তারপরে হঠাৎ করে যে তাণ্ডব, একদম প্রথম আলো ডেইলি স্টার সব ভাঙচুর হয়ে গেল ওই সময়টায়, কিন্তু তারপরে এত বিধ্বংসী বক্তব্যের পরে সবাই চুপ, কেউ কিছু বলছে না। মানে হাদিকে নিয়ে মাতামাতিটাও যেন বন্ধ হয়ে গেল, ইনকিলাব মঞ্চ ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। মানে এটাও কি মানে ওই যে জিজ্ঞাসা করছিলাম শিক্ষার্থীদের আন্দোলনটা কি স্বপ্রণোদিত, এই বিষয়গুলো কি স্বপ্রণোদিত নাকি এখানে আসলে অন্য কিছু? না, এই সবগুলি আপনি মানে ওই যে মেটিকুলাসলি ডিজাইন, সবগুলি একই জিনিস। এবারে আন্দোলন আমি তো কত করে আপনি সোশ্যাল মিডিয়া, আমি আজকে সারাদিন মোটামুটি দেখার চেষ্টা করেছি, সোশ্যাল মিডিয়া গুলো থেকে আপনি যদি দেখেন, নিয়মিত দেখবেন অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হচ্ছে। আমি দেখলাম আপনার এই বৈশাখী টেলিভিশনে একটা মানে প্রোগ্রাম দেখলাম, ওখানে বৈশাখী টেলিভিশনে গেল জিজ্ঞাসা করছে যে তুমি কোন কলেজে পড়ো, সে বলতে পারছে না, আমি যে কোনো কলেজে। মানে যখন সে বলে যে কোনো কলেজে পড়ি, তখন মানে সে কোনো কলেজে পড়ে না। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো তুমি কোথায় পড়ো, ওকে আমি স্কুলে পড়ি। তুমি তো এখানে আসছো কেন, ওকে আমার বড় ভাইয়ের সঙ্গে আসছি। বড় ভাই কোথায়, বড় ভাইকে ডাইকে নিয়ে আসলো। বড় ভাই বলতে পারলো না সে কোন কলেজে পড়ে। ব্যাপারগুলি খেয়াল করেন, তার মানে কি এই লোকগুলি কে? আবার এক জায়গায় দেখলাম একজন 300 টাকা করে নিয়ে আসা হয়েছে। 300 টাকা করে নিয়ে আসলে আনতে পারে, কোনো সমস্যা নেই। প্রশ্নটা হলো 300 টাকা কে দিল? একজন তো জানে নাই, কয়েকশো জনকে আনছে। এই টাকাটা কার পকেট থেকে বেরোলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন এই বিষয়টা হলো কি, দেখেন একটা হিস্ট্রিটা কি হবে আজকের থেকে মনে করেন 2 মাস 3 মাস পরে কি আলোচনা হবে, যে একটা নতুন সরকার দায়িত্ব নেওয়ার 6 মাস না আসতে না পেরোতেই, মানে 5 মাসের মাথায় সরকারের একজন মন্ত্রীর পদত্যাগের জন্য সারা দেশে আন্দোলন হয়েছে। ডিজাইন, বেসিক্যালি ডিজাইন, কোনো সন্দেহ নাই। এবং তারও যে বড় কথা, কি মনে হয় ডিজাইনটা কার? মানে জাস্ট আপনার ধারণা, আপনি তো আর তদন্ত করেন না, কিন্তু ধারণা কি ডিজাইনটা কার? 300 টাকা আসলে কার পকেট থেকে আসছে? এটা কার পকেট থেকে আসে বলতে পারবো না, কিন্তু একটা জিনিস হলো কি মাথায় রাখতে হবে, এই সরকারকে বিব্রত করার জন্য, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য যারা এখন মানে খুব উন্মুখ হয়ে আছে, তাদের ইনভেস্টমেন্ট হতে পারে। তারা চায় এই সরকারকে ব্যর্থ করার জন্য, ব্যর্থ এই সরকার পারছে না, এই কথাটা কে প্রমাণ করতে চায়, তাদের ভূমিকা থাকতে পারে, নাও থাকতে পারে। আমি বলতে আমি শিওর ছিল, কিন্তু আমি প্রথমত কিন্তু সন্দেহের তীরটাও দিকে যাচ্ছি। আওয়ামী লীগের কথা বলছেন? আওয়ামী লীগের কিন্তু খুব একটা ভূমিকা নাই কেন আমি বলি, আপনি থাকতেও পারে, আমি শেয়ার করছি না, হয়তো তলে তলে থাকতেও পারে, বাংলাদেশে তলে তলে অনেক কিছু হয়, তো তা থাকতেও পারে, আপনারও থাকতে পারে, জামাতারও থাকতে পারে, এনসিপিও থাকতে পারে। এখন আওয়ামী লীগের হওয়াটা কঠিন এই কারণে, ছাত্রলীগ এখানে কোন পরিচয় আর কি? ছাত্রলীগ তো রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারবে না, তখন তো জিনিসটা আরো রিস্কি হয়ে যাবে। কাজেই কিছু একটা আছে, কিছু একটা হয়েছে, মানে এটা এমনি স্বতঃস্ফূর্ত ভাবে চলে এসেছে তা না। পাশাপাশি যে জিনিসটা হয়েছে ওই ইটা আছে আপনার, ওই ইউনূসের আমলে গালাগালিটা যে আমাদের একটা জাতীয় সংস্কৃতিতে পরিণত করার প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এখানে কিন্তু আমি দেখতে পেয়েছি। আরেকটা জিনিস আমি বলি আপনাকে, দেখেন পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে, কেউ বলছে ইন্টারমিডিয়েটে ফিজিক্সের প্রশ্ন হয়েছে কুয়েটের পরীক্ষার মতো, বলেছিল এই ধরনের আওয়াজ পেয়েছি। আবার দেখেন যে কলেজগুলো ঢাকার বড় কলেজ, মানে যারা নাকি ওই যে আপনার সাজেশন দিয়ে পড়ায় না, যে কলেজগুলো যেমন নটরডেম কলেজ, হ্যাঁ, যেমন আমরা দেখেছি অনেক আগে কি হতো, সাজেশন দেয়, যে টেস্ট পেপার থাকে একটা, 5 বছরের প্রশ্ন থাকে, 5 বছরের প্রশ্নগুলো সলভ করে ওখান থেকে প্রশ্ন আসে ঘুরে ফিরে। এবারের প্রশ্নগুলো ওই টেস্ট পেপার কোম্পানি যারা আছে, যারা টেস্ট পেপার পড়ে যারা পরীক্ষা দেয়, ওই 5 বছরের প্রশ্নগুলো থেকে দেখে ওখান থেকে প্রশ্নগুলো আসে না। যারা পড়াশোনা করেছে, মানে যারা নাকি পুরো বইটা পড়েছে, তাদের জন্য কিন্তু এই পরীক্ষা কঠিন ছিল না। যারা পুরো বই না পড়ে সাজেশন অনুযায়ী করেছে, তাদের জন্য ছিল কঠিন। কারণ তাদের একটা দেখলাম, একটা স্টুডেন্ট বলতেছে আমি বাড়িতে যে আমি 5 বছরের টেস্ট পেপারের প্রশ্ন দেখলাম, ওর মধ্যে একটাও নাই এগুলো। তার মানে ও কিন্তু সাজেশন দেখে পড়েছে। আমি এইভাবে বলি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ক্যান্সার কি জানেন? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনি ফল্টি, যেভাবে পড়ানো হয় পরীক্ষা নির্ভর যে শিক্ষা ব্যবস্থা, এটাকে আমি ফল্টি মনে করি। কিন্তু তার চেয়েও বড় কথা, যতটুকু যা আছে তার জন্য ক্যান্সার হলো এই কোচিং সেন্টার গুলো কিন্তু ওই যে 5 বছরের প্রশ্ন, কিছু টেস্ট করে, মক টেস্ট নেয়, এই সিস্টেমে তারা পড়াশোনা করে। এই কোচিং সেন্টার গুলো হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্যান্সার।
যতদিন পর্যন্ত আপনি কোচিং সেন্টার সিস্টেমটাকে তুলতে না পারবেন, কোচিং ব্যবসাটাকে বন্ধ করতে না পারবেন, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আশাবাদী হওয়ার কোনো সুযোগ নাই। জি, জি, কোচিং কোচিং সেন্টারের কথা বলছেন। সেন্টার আপনি শিক্ষা ব্যবস্থার কথা বলছেন তো? আমি সংসদে শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন, তিনি তার বক্তব্যে বাজেট সভাপতি বক্তব্যে তিনি বলছিলেন যে একটা আমি কোট করি, আমার কেন যেন মনে হয় ফ্যাসিবাদ স্বৈরাচার কোনো একটি বিশেষ গোষ্ঠী কোনো একটি বিশেষ দেশকে খুশি করতে এই শিক্ষা খাতকে ধ্বংস করার নীতি গ্রহণ করেছিল। আপনার কি এরকম তার মনে হওয়ার সাথে আপনার মানে আপনিও কি সেরকম মনে করতে পারেন যে কোনো একটি বিশেষ মানে ফ্যাসিবাদী গোষ্ঠী কোনো একটি বিশেষ দেশকে খুশি করতে শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছে? এটা আমি উনি কিভাবে, যেহেতু উনি প্রধানমন্ত্রী, উনি তো আর মানে আপনার ভিত্তিহীন হাওয়ার উপরে কথা বলবেন না, এবং আমরা এই দেশের নাগরিক হিসেবে আমার প্রধানমন্ত্রী আজগুবি কথাবার্তা বলবেন সেটা আমি বিশ্বাসও করতে চাই না। হতে পারে ওনারটা, বাট আমি নিজে ওভাবে মানে আমি আমার কাছে কোনো প্রমাণ নাই এবং আমি বলতে পারবো না। কিন্তু আমি এটুকু বুঝি সরকারকে অস্থির করার জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের কাজ করা প্রয়োজন ছিল। এখন সেটা কাদের ছিল, কারা এই মুহূর্তে রাজপথে আন্দোলনে আছে, এটা আপনি দেখলে বুঝবেন কারা চায় আন্দোলনটা এই মুহূর্তে। আন্দোলন তো সরকারের সঙ্গে বড় বিরোধ এই মুহূর্তে জামাত এবং এনসিপি আছে। তারা তো বারবার বলতেছে যে এই সরকার কথা দিয়ে রাখেনি, এই সরকার গাদ্দারি করেছে, তারা তো বলছে এই কথাগুলো। এখন তারা তো এই সরকার পড়ে গেলে কার লাভ? তাদের তো লাভ। এই সরকার পড়ে গেলে কিন্তু আওয়ামী লীগের লাভ নাই। কথাটা খেয়াল করেন, এই সরকার পড়ে গেলে আওয়ামী লীগের লাভ নাই। আওয়ামী লীগ যদি মনে করে তারা আবার রাজনীতিতে ফিরে আসবে, যদি মনে করে, মনে তো অবশ্যই করে, তারা চায় এটা। এবং তারা এটাও জানে এই চাওয়াটা যতটা সহজে বিএনপির কাছ থেকে তারা পূরণ করতে পারবে, তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট হবে জামাত অথবা এনসিপির কাছ থেকে এই দাবিটা আদায় করা। তাহলে কি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে তাহলে কি এর পেছনে আওয়ামী লীগ আপনি মনে করেন কিনা? আপনি বলছেন সেটা সম্ভাবনা কম, থাকলেও থাকতে পারে, কিন্তু সম্ভাবনা কম আপনি দেখছেন। আর থাকলে এতক্ষণে নিশ্চয়ই তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে আসতো, কারণ আওয়ামী লীগ দমনের ব্যাপারে সবাই খুব সচেষ্ট আছে। তারপরেও থাকতেই পারে নিশ্চয়ই আপনি বলছেন, কিন্তু মানে জামাত এনসিপি এর পেছনে থাকতে পারে বলে আপনার মানে ধারণা? তাহলে এটাই তো নিয়ম। যখন দেখেন, যখন কোনো অপরাধ ঘটে, অপরাধ বিজ্ঞান কি বলে, যখন কোনো অপরাধ ঘটবে যারা তদন্ত করবে তারা প্রথমে কি দেখে যে এই ঘটনার বেনিফিশিয়ারি কি। এটা কিন্তু একদম প্রথম চিন্তা। তো যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করতো এই আন্দোলনের মাধ্যমে, যদি তেমন কিছু হতো, বেনিফিশিয়ারি কে হতো? যারা হতো তারা এই আন্দোলনকে উস্কে দেওয়ার পিছনে থাকতেও পারে। আমি কিন্তু শিওর করে বলতে পারবো না। এই প্রশ্নটা করতে চাই যে এই যে বেনিফিশিয়ারি, তারা তো আসলে আন্দোলনের কথা বলছে, সংসদে দেখি খুব ঐক্যের কথা বলছেন, কিন্তু বাইরে আন্দোলন ঝাঁকুনি দেওয়ার কথা, গরম দেখানোর কথা, ওয়াশ আউট করার কথা ইত্যাদি নানান রকম হুমকি ধামকি দিচ্ছেন আমরা দেখছি। কিন্তু আসলে কি তারা বেনিফিশিয়ারি হবেন? কারণ এদিকে আবার শেখ হাসিনা ফেরার হুমকিও আছে, যে বছরে শেখ হাসিনা ফিরবেন। আর মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রশ্ন আসলে আবার সবাই ঐক্যবদ্ধ এদিকে। সেক্ষেত্রে এই মানে ঐক্য ছাপিয়ে আন্দোলন বা অনৈক্য, এটির কি তারা বেনিফিশিয়ারি হবেন নাকি আসলে লুজার হবেন এর মাধ্যমে? এই হিসাব নিকাশ করছেন? না, বেনিফিশিয়ারি তারা হবে না। কেউ শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে তো সরকার পড়ে যায় না, সরকার থাকে, কিন্তু সরকার কিছুটা হয়তো দুর্বল হয়ে যায়, সরকারের নৈতিক অবস্থাটা একটু হলেও নড়বড়ে হয়, সরকার পারছে না, এই ধরনের একটা ধারণা সমাজে প্রচলিত হয়, মানে সমাজে ছড়িয়ে পড়ে যে সরকার পারছে না। যখন সরকার পারছে না তখন কে পারবে? তাহলে ইমিডিয়েট আমার কার দিকে চোখ যায়, তারা তাহলে বেটার, তাহলে তাদেরকে না এনে আমরা ভুল করেছি, তাহলে তারাই বিকল্প শক্তি, এই ধরনের একটা ধারণাকে কিন্তু তারা তাহলে নার্সিং করার সুবিধাটা পায়। ওটা হতে পারে, কিন্তু তারাই বিকল্প শক্তি হচ্ছে, তারা ভাবতে পারে। কিন্তু অন্যদিক থেকে তো বিকল্প আবার মানে তারাও আবার নক করছে যে আমরা ফিরছি, ডিসেম্বরে ফিরবেন শেখ হাসিনা, তিনি এটা বলে রেখেছেন। ফলে এই বার্তাটা আসলে কেমন, একটু সেই বিশ্লেষণেও যাই যে ডিসেম্বরকেই কেন তিনি পছন্দ করছেন সময় হিসেবে? এর মধ্যে তো 2.5 বছর যদি ধরি, ডিসেম্বর পর্যন্ত 2.5 বছর প্রায় হয়ে যাচ্ছে। এতদিন পরে ডিসেম্বরকেই তিনি কেন এত সুনির্দিষ্ট করে কেন বলছেন? কি পরিবর্তন হলো বলে মনে হয় যে এই সময়টা, এবং আপনার কি সত্যিই মনে হয় তিনি ফিরবেন? দেখেন কতগুলি বিষয় এখানে আছে। আমি আজকে তো দেখলাম একটা ভারতীয় মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলতেছিলেন, তিনি একটা বলতেছিলেন যে ওনার ফেরা না ফেরাটা ডিপেন্ড করবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি আছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ওনার ফেরা বা না ফেরাটা নির্ভর করবে। কাজেই ওনাদের তো কূটনৈতিক ভাষা, সরাসরি কিছু বলবেন না, যতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়। আরেকটা লাইন কিন্তু তিনি বলেছেন জনাব মাসুদ কামাল শুরুতে, যে এই বিষয়ে মানে শেখ হাসিনার বিষয়ে দৃষ্টিভঙ্গিগত কোনো পরিবর্তন আসেনি, এই কথাটাও তিনি বলেছেন। কিন্তু উনি তো বলেননি দৃষ্টিভঙ্গিটা কি, কিন্তু যা ছিল তাই, যা আগে ছিল এতদিন যা দেখে আসছি সেটা তো বুঝি পরিবর্তন হয় নাই। ওটা কি? ওটা হলো যে ওনার গায়ে ফুলের টুকাটি লাগতে দিব না, এটাই। গত 2 বছর আমরা কি দেখেছি শেখ হাসিনার ব্যাপারে? শেখ হাসিনা ভারতের কাছে আছেন, উনি কি হিসেবে আছেন? অতিথি হিসেবে, বন্দী হিসেবে। ভারত শেখ হাসিনাকে কি হিসেবে বিবেচনা করে? একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে,
নাকি একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে? দেখেন উনি কিন্তু ভারতের কাছে তো গিয়েছেন, যখন উনি গিয়েছেন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল? তখন উনি ছিলেন, হ্যাঁ। তখন তো উনি ছিলেন। উনি জবরদখল করেও তো তখনও কেউ নেয় নাই, তখনও তো কেউ সরকার প্রধান হয় নাই। তাহলে একজন সরকার প্রধান ওনাদের কাছে আছেন, তো ওনাকে তারা যেভাবে তাকে গ্রহণ করেছেন সেভাবেই তো আছেন। এর মধ্যে চেঞ্জ হওয়ার কি কি কারণ আছে? তো এখন কোনো কিছুই কিন্তু ওরা স্পষ্ট করে বলছেন না, দৃষ্টিভঙ্গি সমানই আছেন। এখন কিন্তু উনি এখানে আছেন, অতিথি হিসেবে আছেন, কিন্তু অতিথি তো কোথাও বাইরে না। উনি কোথাও শপিং এ যান, অথবা বেড়াতে যান, অথবা হাঁটতে বেরোন, কোথাও কি ভ্রমণে যান, কেউ তো জানে না সেগুলো। তাহলে উনি কি বন্দী? উনি কি গৃহবন্দী? কেউ তো জানে না সেগুলো। কাজেই যে জিনিস আমি জানি না, আমাদের কেউ জানে না, সেক্ষেত্রে ওনার প্রতি ওনাদের দৃষ্টিভঙ্গি কি সেটাও আমরা জানি না, সেটাও আমরা জানি না। কারণ ওরা বলছেন সেভাবে আছে। বাট বাংলাদেশে ফেরতের ব্যাপারে উনি যেটা বলেছেন সেটা হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা চুক্তি আছে, এই চুক্তির মাধ্যমেই উনি ফিরবেন। মূলত এই কথাটাই উনি মানে আকার ইঙ্গিতে বিভিন্ন কথার মারপেচের মাধ্যমে মূলত এটাই প্রতিষ্ঠিত হয়। অন্যদিকেও কোনো ব্যাখ্যা থাকতে পারে, বাট সেই ব্যাখ্যাগুলো তুলনামূলকভাবে গৌণ। এখন যদি উনি ওইভাবে প্রত্যাবর্তন করেন তাহলে বাংলাদেশ অলরেডি তাকে চেয়ে রেখেছে। ওনারা হ্যাঁ না কিছু বলেনও নাই। ওনারা বলেছেন যে তোমরা যে চেয়েছো আমরা তোমাকে পাঠাবো, তাও তো বলে নাই। তাহলে এটা ওনাদের অবস্থান, ওনার ব্যাপারে যে আমি কিছু বলবো না, তারা ওই অবস্থানে আছেন। যদি উনি ফেরত আসেন তাহলে ওই পদ্ধতির মাধ্যমে আসবেন। এত কিছুর মধ্যে যে জিনিসটা স্পষ্ট হয় সেটা হলো শেখ হাসিনার দেশে ফেরা না ফেরাটা, মানে বাংলাদেশের ভূখণ্ডে শেখ হাসিনার পা রাখা না রাখাটা শেখ হাসিনার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে ভারতের উপর এবং বাংলাদেশের উপর। এখন ভারত যদি বলে, কথার কথা, ভারত যদি বলে উনি আমার এখানে তো কোনো ভিসা নিয়ে আসেননি, একটা হেলিকপ্টারে চলে আসছেন, ওকে আমি ওনাকে একটা হেলিকপ্টারে পাঠাই দেবো। যদি বলে, বলতে পারে উনি যেভাবে আমাদের এখানে আসছে আমরা তাকে সেভাবে পাঠিয়ে দেবো। এখন উনি পালিয়ে আসছেন, উনি কি আসলে যেখানে, এগুলি কিন্তু অনেক ব্যাখ্যা আছে কিন্তু ভাই। উনি পালিয়ে গেছেন কিভাবে? ওনাকে একটা হেলিকপ্টারে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে না? ওই হেলিকপ্টারকে শেখ হাসিনা, ওই হেলিকপ্টারকে শেখ হাসিনা অথবা শেখ রেহানা ওনারা কেউ চালনা করেছেন? হতে পারেন নাই। আমাদেরই সামরিক বাহিনী কোনো না কোনো পাইলট চালিয়ে গেছেন। যারা চালিয়ে গেছেন তাদের কি বিরুদ্ধে কি কোনো হয়েছে, আপনার কোর্ট মার্শাল হয়েছে যে তোমরা কেন আমাদের প্রধানমন্ত্রীকে ওদেশে নিয়ে গেলে? হয়েছে? হয় নাই তো, আমরা তো জানি না কিছু। তার মানে যারা নিয়ে গেছেন তারাও কিন্তু শেখ হাসিনার অনুগত হিসেবে নিয়ে গেছে, এটা আমরা বলতে পারি না। তাহলে তাকে কি অর্ডার করছে? কে অর্ডার করছে? যে অর্ডার করেছেন উনি কি অন্যায় করেছেন? যদি অন্যায় করেন তার কোনো শাস্তি হয়েছে? দেখেন এগুলো কিন্তু প্রশ্ন রে ভাই, প্রশ্ন এই প্রশ্নটার উত্তরও তো দিল না যে কে আসলে অর্ডার করলো তাকে যে ভারতে নিয়ে যাওয়া হবে। কারণ ভারতের সেনাপ্রধান কিন্তু বলেছিলেন, সেনাপ্রধানের সাথে তার 5ই আগস্ট যোগাযোগ হচ্ছিল, সারা বহুবার যোগাযোগ হয়েছে। ফলে মানে কে অর্ডার করলো, কার যোগাযোগে কিভাবে তিনি গিয়ে চলে গেলেন, সেই প্রশ্নটার উত্তর কেউ দেন না। জানলাম না। আবার যে হেলিকপ্টার ওনাকে নিয়ে গেল সে আবার দেশে ব্যাক করছে না? ব্যাক করছে তো। ব্যাক করে তাকে কি প্রশ্ন করা হয়েছে যে তোমার প্লেনে, তোমার হেলিকপ্টারে আমরা 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দিয়েছিলাম, তাদেরকে তুমি মাঝ রাস্তায় ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে আসছো, কি করছো? ওটা তো আমানত, আমি তোমাকে আমানত হিসেবে 2জনকে দিয়েছিলাম, তুমি তাদেরকে কি করলা? তুমি তো তাদের নিয়ে গেছো, তুমি তাদের ছাড়া ব্যাক করলো কেন? জবাব, এগুলো তো প্রশ্ন। এই প্রশ্নের জবাব কে দিচ্ছে? কেউ দিচ্ছে না। প্রশ্নও কেউ করছে না, প্রশ্নও তো কেউ করছে না। এখন ভারত যদি বলে যে যেভাবে পাঠিয়েছেন সেভাবে পাঠিয়ে দেয়, যদি পাঠিয়ে দেয় তাহলে আপনি কি করবেন? মানে আমি বলছি যে এগুলি দেখেন, এগুলি আপনি সব কিন্তু লজিক দিয়ে এস্টাবলিশ করতে পারবেন না। কাজেই আবার উনি যদি বলেন যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, ভারত থেকে বেঁধে রাখবে, তো উনি বলবেন ভারত আমাকে বেঁধে রেখেছে, এই আরেক যন্ত্রণা। উনি তখন রয়টার দিয়েছেন এর আগে, এবার এটিকে দিবেন ইন্টারভিউ, দেখেন ভারত কিন্তু আমাকে দেশে দিচ্ছে না, তো ভারত কি এই দায় নিবে? তো এইগুলি শুনেন, এখন যে যার অবস্থানে থেকে যে যেভাবে পারছে তারা কথা বলে যাচ্ছে। এখন এসব কথার যদি সামারি আপনার কাছে মনে হয়, এই কথাগুলোর বিশ্লেষণ করে যদি আপনার কাছে জানতে হয় তিনি কি ডিসেম্বরে ফিরবেন বলে আপনার বাস্তবিকভাবে মনে হচ্ছে? মানে সার্বিক আমি পার্সোনালি যতটুকু বুঝি, আমি একদম ব্যাখ্যা করে ওনার অবস্থান তো আমি জানি না উনি কিভাবে আছেন, উনি কি ভারতের ইচ্ছায় চলেন না ওনার নিজের ইচ্ছা ভারত চলতে দেয় আমি জানি না। কাজে আমি কিসের উপর ভিত্তি করে বলবো? কিন্তু আমি এমনিতে বলি, যদি উনি মুক্ত মানুষ হন, তবুও কিন্তু ওনার আসতেও গেলে, উনি আসতেও চান, ওনার তো ডকুমেন্ট লাগবে। কোন এয়ারলাইন্স তো ওনাকে উইদাউট ডকুমেন্ট উঠতে দেবে না। সেই ডকুমেন্ট ওনাকে কে প্রডিউস করবে? ভারতে বাংলাদেশের দূতাবাস করতে পারে? আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয় না, কারণ উনি এলে পর
আমাদের সমস্যাটা কি? মনে করেন আমি যদি এই গভর্নমেন্টের কথা বলি, শেখ হাসিনা যদি বাংলাদেশে একা একা আসতে চান, যদি প্লেনে উঠে চলে আসতে চান, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখি না। সমস্যা দেখি না মানে আমি তত্ত্বগত ভাবে সমস্যা দেখি না। কারণ ওনারা তো তাকে ফেরত চাচ্ছেন, উনি যদি নিজেই চলে আসেন, বাংলাদেশ গভর্নমেন্টের কোনো প্রবলেম নাই। বাংলাদেশ গভর্নমেন্ট তাকে আনলে এয়ারপোর্টে আসার মতো তাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে তাকে নিয়ে কি করবে, তার বিরুদ্ধে একটা শাস্তির রায় আছে, তো তার বিরুদ্ধে একটা আদেশ আছে, তার বিরুদ্ধে একটা মৃত্যু দণ্ডাদেশ আছে। যদি ওনাকে না পায়, সেই দণ্ড তারা কাকে দিবে? দণ্ড দেওয়ার জন্য তো ওনাকে ওই গভর্নমেন্টের দরকার। তো সেক্ষেত্রে যদি উনি বলেন যে আমি ঘাট, তোমরা ফাঁসি দড়ি নিয়ে রেডি আছো, ওই দড়ির মধ্যে আমি ঘাট ঢুকানোর জন্য আমি আসতে চাই, তো সবকে তো খুশি হওয়া উচিত। এটা হলো লজিক্যাল কথা। মানে আমি মানে 2-4 মিলাম, কিন্তু এর বাইরেও একটা অঙ্ক আছে। সেটা কি? শেখ হাসিনা তো ভাই আমার আপনার মতো যে কোনো মানুষ না। ওনার কথায় দাঁড়িয়ে আন্দোলন করার জন্য কয়েক লক্ষ লোক যে কোনো সময় রেডি আছে। তারা কি করবে? তারা অনেক কিছুই করতে পারে, এবং সেই করাটা এই সরকারের জন্য কতটুকু আপনার মানে কি বলবো, মানে আরামদায়ক হবে, এটাও কিন্তু এই সরকারের গুরুত্ব। দেখেন আমি একটা কথা বলি আপনাকে ভাই, চায় না, সরকার চায় না যে তিনি আসুক। কারণ আমি এর মধ্যে আপনার কথার মধ্যে একটুখানি যুক্ত করি। এর মধ্যে আমরা শেখ হাসিনা এই ফেরার কথার মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায় তিনি বলেছেন শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আত্মসমর্পণের সুযোগ নেই, তাকে প্রথমেই গ্রেপ্তার করা হবে। মানে দুইটা কথার মধ্যে একজন বলছেন আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে, আর একজন বলছেন আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। মানে সরকার কি চায় যে তিনি আসলে ফিরুক? ওই যে আপনি যে বাস্তবতাগুলোর কথা বলছিলেন সব মিলে। আচ্ছা, আমি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথাটা মানে আমার কাছে লজিক্যাল মনে হয়নি। কারণ উদাহরণ দিয়ে বলি আপনাকে। ধরেন আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আমাকে পেরেই গ্রেপ্তার করবে, ঠিক কিনা? কিন্তু আমাকে তারা পাচ্ছে না গ্রেপ্তার করার জন্য। কিন্তু এনে ফাইন মর্নিং দেখা গেল আমি থানায় যে হাজির হয়েছি, হাজির হয়ে বলছি যে আমি মাসুদ কামাল, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আপনারা আমাকে গ্রেপ্তার বলার সঙ্গে সঙ্গে তারা আমাকে গ্রেপ্তার করবে। এখন কোনটা আগে হইলো? আত্মসমর্পণ হলো না গ্রেপ্তার হইলো? আত্মসমর্পণের অব্যবহিত পরেই মুহূর্তে তারা গ্রেপ্তার করলো। আত্মসমর্পণের সুযোগ নেই, সালাউদ্দিন সে বলেন কিভাবে বলেন? উনি যখন এই দেশের মাটিতে নামলেন, নামার সঙ্গে সঙ্গে ওনাকে গ্রেপ্তার করলো। তো আগে তো উনি নামলেন, আর যদি গ্রেপ্তার করে আনা হয় তাহলে তো ইন্ডিয়া থেকে উনি গ্রেপ্তার হওয়া অবস্থায় আসবেন। তাহলে সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য ঠিক না, উনি এটা গায়ের জোরে বলেছেন। উনি প্রমাণ করতে চেয়েছেন যে উনি আসতে পারবেন না। ভাই উনি খুব ভালোভাবে আসতে পারবেন না, আসতে পারেন। আমি তো আপনাকে বললাম যে প্রক্রিয়া পাঠানো হয়েছে যদি সেই প্রক্রিয়া তারা পাঠিয়ে দেয়, তাহলে এখানে গ্রেপ্তার করে আনার জায়গাটা কোথায়? উনি আসলেন, মাটিতে পা রাখলেন, আমি বললেন যে আমি এই মাটিতে আত্মসমর্পণ করতে আসছি। উনি তো নিজেও বলেছেন যে আমি সারেন্ডার করার জন্য যাবো। উনি বলেন নাই? বলেছেন তো ভাই, উনি তো সারেন্ডার শব্দটা ব্যবহার করেছেন। কাজে এখানে শামা ওবায়দের কথাটা আমি মনে করি তুলনামূলক ভাবে লজিক্যাল। আর সালাউদ্দিন আহমেদ সাহেবের কথাটা ওনার দলের জন্য এক ধরনের মানে কি বলবো এটাকে, মানে এটা লজিক বিহীন কথা। উনি গায়ের জন্য বলতেছেন যে আমরা ওনাকে আত্মসমর্পণ করার সুযোগই দিব না, গ্রেপ্তার করে। তো ফিরলে কি হবে সেটা একটু শুনছিলাম, যে তাকে গ্রেপ্তার, আইনি প্রক্রিয়া বা লক্ষ লক্ষ মানুষের আন্দোলনের কথার মানে সেটারও একটা জায়গা আছে আপনার কথা শুনে বুঝছিলাম। কিন্তু তিনি যদি না ফেরেন ধরেন, তাহলে কি হবে? ধরেন না ফেরেন, কারণ তিনি এর আগেও বলেছেন চট করে ফিরবেন কিন্তু ফেরেন নাই, মানে এর আগেরও অনেক কথা তার সাথে মেলে নাই। এখনো যদি বলেন যে ফিরবো কিন্তু ফেরেন নাই, সেক্ষেত্রে তখন তার অবস্থান, তার ক্রেডিবিলিটি কি হবে? নাকি তিনি খুব শক্তভাবে অজুহাত দেখাতে পারবেন যে আসলে সরকার ফিরতে দেয় নাই? কি মনে হচ্ছে না ফিরলেও কি হবে? সেই অজুহাত তো সবসময় থাকবে। আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিতাম, রেজাল্ট খারাপ হলে অজুহাত দিতাম যে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন অজুহাত, যেটা এবার আমাদের স্টুডেন্টরা বলতেছে প্রশ্ন কঠিন হয়েছে, এগুলো অজুহাত। আপনি বলতেই পারেন অজুহাত। কাজেই ওনার জন্য ডিসেম্বরের মধ্যে যদি নাও ফিরেন, তাতেই যে ওনার দলের লোকেরা ওনাকে ত্যাগ করবেন তা কিন্তু না। তারপর দেখবেন ওনার দলের লোকরাই অজুহাত দিবেন, ওনার অজুহাত দেওয়া দরকার নেই। যেমনটি আমরা দেখেছি তারেক রহমান এই অন্তর্বর্তী সরকার আসার পরেও কিন্তু ওনার ফিরতে প্রায় 1.5 বছর লাগাই দিচ্ছেন। তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না, এটাও তিনি জানিয়েছিলেন। যাই আমি মনে করি অজুহাত, দ্যাট ওয়াজ লেম এক্সকিউজ। আমি তো ভাবতেই চাই না, কারণ আমার কাছে আমি তখন বলেছি যে আপনি যখন বলেন আমার একক সিদ্ধান্তের উপর ফেরাটা নির্ভর করে না, তখন আমরা আতঙ্কিত হই এই কারণে আমি ভাবতেই চাই না যে আমার যিনি নেতা হবেন, যিনি আমার লিডার, যিনি আমার দেশ চালাবেন, তার একটা কাজের জন্য অন্য কারোর উপর মুখাপেক্ষী, আমি ভাবতেই চাই না। অন্য কোনো দেশ, অন্য কোনো বাস্তবতা হতেও পারে নাকি ভাবতে না, আমরা হয়তো চাই না, কিন্তু হতে পারে কিনা এটা তার সমস্যা, এটা আমার সমস্যা না রে ভাই। এটা হলো আমার আতঙ্ক। আমি যখন জানবো যে আমার সরকার প্রধানের উপর আরেকজন আছে যে নাকি তাকে নিয়ন্ত্রণ করে,
সেটা তো আমাকে আনন্দ দিচ্ছে না, আমি থেকে আনন্দিত হচ্ছি না। আমি এতে হতাশ হচ্ছি যে আমার নেতা তার নিজের ইচ্ছায় করতে পারে না, তাকে আরো কেউ বলে যে তুমি যাও, তুমি যেও না। এইটাতে ভাবতে আমার ভালো লাগে না। কাজেই উনি কেন আসেন ওনার ব্যাপার, কিন্তু উনি তো আসেন না ভাই, উনি তো 1.5 বছর লাগাই দিয়েছেন আসতে ওনার। কাজেই এরকম হতেই পারে, কিন্তু আমরা এগুলো চাই না। কিন্তু আমি একটা কথা বলি, আমরা একটা মানুষকে কিভাবে চিনি, তার অতীত কর্মকাণ্ডের মাধ্যমে চিনি। শেখ হাসিনাকে আমরা দেখেছি এর আগে 1-11 সময়ও ওনার আসার ব্যাপারে নানা ধরনের প্রতিবন্ধকতা, এবং এই 1-11 গভর্নমেন্ট বলছে আপনি আসেন না, উনি কিন্তু মানে আইসা পড়ছেন। এয়ারলাইন্স বলছে তাকে নেবে না, উনি এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করার কথা বলছেন। ওনার কিছু গোয়ার্তমি কিন্তু আছে, এবং নেতাদের মধ্যে ওনার মতো সাহসী নেতা আমি দ্বিতীয়টা দেখি নাই ভাই। বলে আপনার আপনি হিউম্যানলি চিন্তা করেন, চট্টগ্রামে ওনাকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি হয়েছে, কিন্তু ওনার আশেপাশে অনেকে মারা গেছে। বঙ্গবন্ধু এভিনিউতে ওনার ইয়েতে গ্রেনেড ফেলা হয়েছে। অনেকে বলছেন, নানা ধরনের তত্ত্ব আছে যে ওনাকে মারার জন্য গ্রেনেড ফেলাই নাই, ওনার দেখেন ট্রাকের একটু বাইরে পড়ছে, অমুক জায়গায় পড়ছে, এগুলো তারা বলছে। আমি তাদেরকে গেলে বলি যে এভাবেই মারা হবে, আপনি যে আপনি দাঁড়াবেন, দাঁড়ান না দেখি, আপনি দাঁড়াবেন, দাঁড়ান, কেউ দাঁড়াবেন না। কাজে এটা ওনাকে হত্যার জন্য মারা হয়েছে, এবং ওই ধরনের একাধিক ঘটনার মধ্যে দিয়ে উনি আসছেন। কিন্তু কাজে আমি মনে করি যে ওনার সাহস আছে। আমি কেবল ওনার পালিয়ে যাবেন, যখন আমরা বলি যে উনি পালিয়ে গেছেন, এই পালিয়ে শব্দটাকে যদি এস্টাবলিশ করতে চান, তখন আমার হিসাব মেলে না যে এই ভক্ত মহিলার তো পালানোর কথা না, কিন্তু এরা এস্টাবলিশ করেছে। কিন্তু আমার পাশাপাশি আমার কাছে এটাও মনে হয়েছে যে পালিয়ে গেলে প্লেনটা কে চালানো, ওই প্লেনটা যিনি নিয়ে গেলেন, তো উনি কিন্তু পালানোর সহায়তা করেছেন। তো যদি পালানোটা অন্যায় হয়, তাহলে যিনি সহায়তা করেছেন তিনি অন্যায় করেছেন, তাকে কেন ধরা হলো না? অথবা উনি বলবেন যে না, আমার তো আমার আদেশ, আমাকে অর্ডার করছে, যে অর্ডার করছে তাকে কেন ধরা হচ্ছে না? তো এই সমস্ত অনেক প্রশ্নের জবাব আমরা জানি না, এবং সম্ভবত কখনোই জানা হবে না। এখন ধরেন এগুলো বিবেচনা করলে আমার মনে হয় যে সুযোগ থাকলে উনি হয়তো আসতে চাইবেন, কারণ ওনার অনেকগুলি এখানে কাজ করবে। ওনার তো বয়স হয়েছে, 80 বছর উপরে বয়স ওনার। জি, সুযোগ থাকলে তিনি আসতে চাইবেন, কিন্তু সুযোগটা আপনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের উপর নির্ভর করে, বাংলাদেশ সরকার, ভারতের অবস্থান, সেগুলোর উপর নির্ভর করে। এইখানে একটু মানে শুধু কি এই দুটো দেশের উপর নির্ভর করে? কারণ আমরা আসলে যখন তার চলে যাওয়ার পেছনে, পতনের পেছনে, তখন আমরা মার্কিনীদের ভূমিকার কথা শুনেছি, তার মুখে যেমন শুনেছি, তেমনি আসলে সম্প্রতি সানজিদা তুলি তিনি পিটার হাস্কের স্ট্রংগেস্ট বা রিয়াল হিরো বললেন গণ অভ্যুত্থানকে সফল করার পেছনে, বা আসিফ মাহমুদের কথা, বা এমনকি যুক্তরাষ্ট্র প্রশাসনের কথা, ট্রাম্প থেকে শুরু করে জেফরি স্যাক্স বা সাবেক স্টেট ডিপার্টমেন্টের কথা, তাদের কথা শুনেছি যে মার্কিনের কোন না কোন একটা ভূমিকা ছিল তার পতনে, বা তাদের ইচ্ছার একটা বহিঃপ্রকাশ ছিল এটি। এখন তারা আসলে কি চায়? তাদের নীতিতে, তাদের অবস্থানে কি তাদের কি কোনো ভূমিকা আছে তার আসা না আসার পেছনে, নাকি শুধু বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল? দেখেন, ভূমিকা দু ধরনের হয়, একটা প্রত্যক্ষ ভূমিকা, একটা পরোক্ষ ভূমিকা। তো প্রত্যক্ষ ভূমিকা এখানে ভারত এবং বাংলাদেশের, পরোক্ষ ভূমিকা অনেকেরই থাকতে পারে, কিন্তু প্রত্যক্ষ ভূমিকা এই দুজন, ভারত এবং বাংলাদেশ। এমনকি শেখ হাসিনারও না। ভারত যদি বলে তোমাকে আমি বেরোতে দেবো না, উনি বেরোতে পারবেন না ভাই। ভারত যদি বলে তুমি যাও, উনি যাবেন। কিন্তু প্রত্যক্ষ ভূমিকা হলো ভারত আর বাংলাদেশের, আর বাকি সবাই পরোক্ষ ভূমিকা। এটা আমেরিকা বলেন, অথবা চীন বলেন, অথবা শেখ হাসিনা বলেন, অথবা শেখ হাসিনার বিভিন্ন লিডারদের কথা বলেন, এসব পরোক্ষ ভূমিকা। তবে আমি একটা কথা আপনাকে বলতে পারি, এটা আমার খুব মানে আপনার মানে চিন্তা থেকে আমার মনে হয় যে জিনিসটা, সেটা হলো উনি বলেছেন না আমার সঙ্গে আমার সিনিয়র নেতারাও আসবেন। আমার ধারণা ওনার সঙ্গে কোনো সিনিয়র নেতা যাবেন না, কেউ যাবেন না। উনি যখন এই দেশে ছিলেন তখনও তো অনেক ব্যবসায়ী বলেছিল ওনার সঙ্গে কবর পর্যন্ত যাবো, কেউ কিন্তু যায় নাই। ওনাকে বলেছিলেন, এক ব্যবসায়ী বলেছিলেন যে প্রথমত চায় তো ভীষণ অসম্ভবেও চায়, তো অসম্ভব সম্ভব তো সে চায় না এখন। কাজে ওগুলি বলে, কাজে ওনারা কেউ মনে করেন এরা সবাই তো ধরেন বিপুল অর্থের মালিক। অর্থ মানুষ কেন উপার্জন করে বলেন তো? আপনি অর্থ উপার্জন করেন কেন? অর্থটাকে ভোগ করার জন্য করেন। তো যারা ওনারা সিনিয়র লিডার আছেন, ওনারা তো বিপুল অর্থ উপার্জন করেছেন। কেন করেছেন? ভোগ করার জন্য করেছেন। এখন অর্থ রেখে উনি কি জেলে যাবেন মোটা চালের ভাত খাইতে? এটা হয় নাকি রে ভাই? কি হবে না হবে সেটা পরে এলাম, আগে তো জেলে যাবে। শেখ হাসিনা জেলকে ভয় পায় না, তার অতটা দুঃসাহস আছে, এবং তার হয়তো কিছু এভাবে সে ভাবে আমি দলকে পুনর্গঠিত করবো। কিন্তু ওই লোকগুলি যারা আছে তারা জেলে যাওয়ার জন্য উপার্জন করছে নাকি? আমাদের এক নেতা আসাদুজ্জামান খান কামাল, বলা হয়ে থাকে উনি নাকি এক কারণ বাজার থেকে প্রতিদিন নাকি 1 কোটি টাকা বেশি ইনকাম করতেন। তো 1 কোটি টাকা তো আমি জীবনে ভাই চোখেও দেখিনি। তো 1 টাকা যে ইনকাম করতেন, ইনকাম গুলি কেন করছেন বলেন তো? ভোগ বলতেছেন না আমরা তো সব টাকা নিতে পাই, অনেকে বলে
ইদানিং আমাকে অনেকে বলে ওনারা নাকি সব টাকা নিতে পারেন নাই, ওখানে কি বাতাস খেয়ে থাকেন নাকি? বাতাস খেয়ে থাকে, সব টাকা নিতে পারা তো দরকার নাই রে ভাই। যদি ছিটে ফোটারও নেয়, ওই ছিটে ফোটারও যে ওজন, সেটা দিয়েও তো ওদের 2 জীবন চলে যাবে। কাজেই ওগুলো রেখে যেভাবে আসতে চাইবে তারা আসবেন না। আমি আর ভাবো আচ্ছা, মানে ডিসেম্বর পর্যন্ত সামনে কি জামাত আন্দোলনটা করবে বলে মনে হয়? এই যে গণভোট, সংবিধান সংস্কার পরিষদ গঠনের ইস্যুতে তারা কি আন্দোলনটা করবে বা সরকারকে এই চাপের মধ্যে রাখবে বলে মনে হয়? যখন আসলে শেখ হাসিনা হুমকিটা আছে, এটা একটু বলেছেন আপনি, তারপরে আরেকটু সামারি শুনতে চাই। আমি আপনাকে বলে দিচ্ছি, শুনেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না? হয় কিন্তু, হয়। জমি না ঝগড়া হয়। তারপরে মনে করেন বাপের জমি ভাগ করে দিছে, কে রাস্তার পাশে পাইছে, কে রাস্তার ভেতরে পাইছে, এটা নিয়ে ঝগড়া হয়। এমনকি খাবার টেবিলে মা কার পাতে মাছের মাথাটা দিল, এটা নিয়েও ঝগড়া হয়। কিন্তু এন্ড অফ দ্য ডে সবাই এক বাড়িতেই থাকে। আবার খুনোখুনিও হয় কিন্তু ভাই ভাই, খুনোখুনি ঘটনা হয়, ওটা কম হয়, কিন্তু আবার এন্ড অফ দ্য ডে এক বাড়িতেই থাকে তারা করে। তো মামা ভাইগুলো ঝগড়া হয়, তারপর এন্ড অফ দ্য ডে একসঙ্গে থাকে। তো জামায়াত এবং বিএনপির সম্পর্ক ওরকম, তাদের সম্পর্ক ওই ধরনের। তারা একসঙ্গে ভাই ঘর সংসার করছে না, অনেক বছর তো একসঙ্গে ঘর সংসার করছে। তো তাদের মধ্যে কিন্তু নীতি নৈতিকতার দিক দিয়ে যে আকাশ পাতাল পার্থক্য, যোজন পার্থক্য। এখন দেখবেন বিএনপির অনেক নেতা কিন্তু জামাতের 71-এর ভূমিকা নিয়ে বিশাল বিশাল বক্তব্য দেয়, বাণী দেয়। তো ওই 2001 থেকে 6 পর্যন্ত ওই সময় তো এই নেতারাও ছিল, তখন এই বাণী দিত না কেন? তখন তো একসঙ্গে থাকতো। তাহলে এটা হলো এই এদের বেসটা সেম। এখন যেমন আপনি ধরেন এনসিপি কি ইলেকশনে আগে বিএনপির সঙ্গে আতাত করতে চায় নাই, জোট করতে চায় না, সবাই জানি চাইছে, বিএনপি তাদেরকে নেয় নাই। তার মানে কি এনসিপি কি আওয়ামী লীগের সঙ্গে আতাত করতে গেছিল? যায় নাই তো। নীতি নৈতিকতা আদর্শের দিক দিয়ে জামাত, বিএনপি, এনসিপি এদের খুব বেশি একটা যোজন দূরত্ব নাই। এখন যেটা হচ্ছে সেটা হলো মানে জাস্ট ওই একটু যে মাছের মাথাটা আমাকে পাইলাম না, আমি কেন 77টা পাইলাম, এটা তো 1-150 হইতে পারতো। তার মানে আপনার মনে হয় যে এটা আসলে খুব বড় কিছুতে পরিণত হবে না? এই বড় কোনো বিরোধ না। শুনেন, থাকবে। একটা জায়গায় তারা জামাত দিতে চাইবে। জামাতের কি লক্ষ্য বলি আপনাকে, জামাতের মূল লক্ষ্য হলো তারা এখন প্রধান বিরোধী দল সংসদে, আগামীতে 5 বছর পরে একটা নির্বাচন হবে, 31 সালে, 26 থেকে 31 সালে একটা নির্বাচন হবে। জামাতের একমাত্র লক্ষ্য হলো 31 সাল পর্যন্ত আওয়ামী লীগকে মাঠে আসতে না দেওয়া। 31 সালের নির্বাচনে যেন আওয়ামী লীগ না থাকে, জামাত থাকবে আর বিএনপি থাকবে। তারা আশা করছে 31 সালে যদি জামাত এবং বিএনপি থাকে তাহলে জামাত ক্ষমতায় আসবে। এই আশাটা একদম ভিত্তিহীন নয়। এই কারণে আমাদের এখানে যেটা হয় সেটা হলো গিয়ে যে দলটা ক্ষমতায় থাকে পরবর্তীতে যদি একটা অবাধ নির্বাচন হয় তারা নির্বাচিত হতে পারে না, বিরোধী দলটা এসে পড়ে। ওই সহজ ফর্মুলায় জামাতের এটা প্ল্যান যে তারা তাদের ক্ষমতায় আসতে পারবে। এটা সিম্পল একদম। কিন্তু জামাতের বক্তব্য 31 সাল পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রাখতে হবে। আওয়ামী লীগকে বাইরে রাখতে হবে। আওয়ামী লীগের ইলেকশন, কারণ আওয়ামী লীগ ইলেকশন করলেই জামাতের এই কোনো পরিকল্পনা ঠিক থাকবে না। কাজেই আওয়ামী লীগকে তারা বাইরে রাখতে চায় যেন তারা ক্ষমতায় আসতে পারে। আর বিএনপির প্ল্যান কি করবে এটা বিএনপি জানে, বিএনপির স্ট্র্যাটেজি বিএনপি ঠিক করবে। কারণ বিএনপি যদি মনে করে আমি আওয়ামী লীগকে আসতে দেবো, তাহলে আওয়ামী লীগের জামাতের ভোট কাটাকাটি হবে, তারা বিএনপি আবার ক্ষমতায় যাবে। তারা তো এইভাবে চিন্তা করবে, কিন্তু তারা এইভাবে এটা হলো মূল লক্ষ্য। আমি যেভাবে বুঝি। আবার আওয়ামী লীগ মনে করে আমি যদি ইলেকশন ঠিকঠাক মতো করতে পারি, যদি ইলেকশনটা অবাধ হয়। দেখেন, আমি কিন্তু প্রতিবার একটা কথা বলতেছি, যদি নির্বাচনটা অবাধ হয়, তত্ত্বাবধায়ক সরকার আসলে অবাধ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, বিচারপতি কে হবে। এখন যেরকম আগে তো তাও একটু রাগ ডাক ছিল যে 5 জন বিচারপতির মধ্যে 3 জন বিএনপির হইতো, 1 জন জামাতের হইতো, 2 জন জামাতের হইতো, 1 জন কিছু একটা হইতো। এখন তার মানে সরকারি দলের ছাড়া কেউ বিচারপতি হয় না। আরে বারের ইলেকশনই দেখেন না কেন আপনার, ওদের কিন্তু ইলেকশনই করতে যায় না। যারা একটা বারের নির্বাচন ঠিকঠাক মতো করতে পারে না, তারা একটা অবাধ নির্বাচন করে ফেলাবে, এটা আমি বিশ্বাস করি না। কোনো না কোনো অজুহাতে দেখবেন তারা একটা নাটক সাজাবে। আইনজীবী সমিতি, সেখানে আপনি ইলেকশন করতে দিলেন না, তাদের নমিনেশন পেপার জমা নিলেন, জমা নিয়ে বললেন যে আপনারা স্বৈরাচারের দোষর, অতএব আপনি ইলেকশন করতে দিব না আপনাদেরকে। পৃথিবীর পুরো জায়গায় পুরো ফর্মুলা এটা করবে হয়েছে এখানে। আপনি কি মনে করেন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন না থাকলে এটা হইতে পারতো না? তো যারা একটা বারের নির্বাচন করতে দেয় না, তারা একটা অবাধ নির্বাচন করতে দিবে?
ভাই আমি বিশ্বাস করি না ভাই, জি আমি বেসিক্যালি অবিশ্বাসী লোক তো, জি। আমি এটা বিশ্বাস করি না। সামনে আবার স্থানীয় সরকার নির্বাচনও আছে, সেখানেও আবার আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বলে জানা যায়। সেটা একটা বড় জায়গা হবে দেখবার যে আসলে নির্বাচনটা কেমন হয়। কিন্তু আমি একটু ওই প্রসঙ্গে আসি, যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কথা বলি, গণমাধ্যমের জায়গায় একটু কথা বলতে চাই। সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিরোধী দলীয় নেতার প্রশ্নের উত্তরে বলছেন কোনো গণমাধ্যমকে স্বৈরাচারী আচরণ করতে দেওয়া হবে না, পাল্টা জবাব দেওয়া হবে এবং রিজনেবল রেস্ট্রিকশন দেওয়ার কথা বলছেন। সাথে সাথে তিনি এটাও বলছেন যে তথ্য প্রবাহে গলা চিপে ধরা যাবে না, মানে গণমাধ্যমের স্বাধীনতার কথা, সেটাও তিনি বলছেন। গণমাধ্যম কি আসলে স্বৈরাচারী হয়ে উঠছে? গণমাধ্যমের ভূমিকা আপনার এখন কেমন মনে হচ্ছে? দেখেন আমি একটা কথা বলি আপনাকে, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী আছেন একজন, তারাও উনিও কিছু কথাবার্তা বলেন। আমাদের এর আগেও অনেক সরকার ছিল, ওই সমস্ত সরকারেরও তথ্যমন্ত্রী ছিল, ওই সমস্ত সরকারেরও স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। এরা যে যা বলে, খালি স্বরাষ্ট্রমন্ত্রীর নামটাকে বাদ দিয়ে আপনি আজকে থেকে 10 বছর আগে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে, তথ্যমন্ত্রী কি বলছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে, এই তথ্যমন্ত্রী কি বলে। শব্দগত পার্থক্য আছে, ভাবগত কোনো পার্থক্য পাবেন না, ভাবগত পার্থক্য পাবেনই না। প্রত্যেকটা সরকারের তথ্যমন্ত্রী বলবে যে তাদের সময় গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আর যদি হাসান মাহমুদ হয় তাহলে সে বলে বসবে যে সারা পৃথিবীতে নাকি এত স্বাধীন গণমাধ্যম আর নাই, সে তার লজ্জা শরম কম, সে বইয়ের বলবে। তো বলতেছে সবাই, এবং যারা গণমাধ্যম কর্মী তারা জানে তারা কে কতটা স্বাধীনতা ভোগ করতেছে। আগের সরকার আমলে বলতো, আওয়ামী লীগ আমলে বলতো সাংবাদিকদের একটা অংশ, তারা বলতো যে ওই আওয়ামী পন্থীর সাংবাদিকরা সুযোগ সুবিধা পায়, আমরা কিছু পাই না। এখন আবার তারা পায়, তারা যে পায় এটা আবার বলে না, ওরা যে পায় না এটা বলে। ওরা যদি কেউ একজন পায়, ধরেন জনৈক এক্স, উনি এই জামাত বিএনপির সাংবাদিক না, কিছু একটা সুবিধা পেল, সঙ্গে সঙ্গে চিৎকার করবে এই তো সেই লোক কিন্তু আওয়ামী পন্থী সাংবাদিক, তাকে তো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কেন, সে তো আগের গভর্নমেন্টের আমলে পেয়েছে, এখনো কোনো পাচ্ছে। তার মানে আগের গভর্নমেন্ট যেহেতু পেয়েছে, অতএব প্রমাণিত হচ্ছে যে সে স্বৈরাচারী দোষক, অতএব পাওয়া চলবে না। আবার যদি কোনো নিরপেক্ষ কেউ পায়, সেটাও সমস্যা। তার তো দলের প্রতি কোনো আনুগত্য নাই, তার তো জাতীয়তাবাদী আদর্শের প্রতি কোনো আনুগত্য নাই, তাহলে তাকে কেন দেওয়া হচ্ছে? তার মানে সব আমাকে দাও, আগে সব ওরা পেত না। আগে যারা বাঘ ছিল তারা এখন বিলাই হয়ে গেছে, আগে যারা বিলাইয়ের মতো নিয়ম করতো এখন তারা বাঘ হয়ে গেছে। তো আমাদের গণমাধ্যম তো এভাবেই চলছে। কিন্তু ইন্টারেস্টিং হলো মালিকদের কোনো সমস্যা হয় না, মালিকরা কিন্তু সব ভালো ভালো আছে, সব মালিক খুব আরামে আছে, মালিকদের কোনো সমস্যা নাই। সাংবাদিকরা যেতে ভাবে মরতেছে ঘুরতেছে। যেমন ধরেন আমি উদাহরণ দেবো আপনাকে, একদম বলবেন যে ভাই আমি তো আজকে বিজ্ঞান, আমি একদম টু দ্য পয়েন্ট উদাহরণ দেবো। এই যে ধরেন সৈয়দ আব্দুল আহমেদ, উনি এখন প্রধান তথ্য কর্মকর্তা হয়েছেন। তো উনি আওয়ামী লীগের আমলে কেউ ছিলেন, বেকার ছিলেন ভাই, দেখতাম প্রেস ক্লাবে যে চুপচাপ কোনায় যে বসে থাকতেন, ছিলেন তো চুপচাপ, ভালো মতো কথাবার্তা বলতেন না। আমি ওনাকে বলতাম আব্দুল ভাই আপনি সামনে ইলেকশন করবেন নাকি, সামনে আপনি প্রেস ক্লাবে সেক্রেটারি বসে ইলেকশন করেন, উনি যাদের সেক্রেটারি ছিলেন ইলেকশন করেন, সভাপতি ইলেকশন করেন। উনি বলতেন না এখন আর কোনো ঝামেলা দিচ্ছে এটা, মানে উনি টিকে থাকতে চাচ্ছেন কিন্তু বাঘের মতো করে নয়, বিড়ালের মতো করে, আমি টিকে থাকবো, সময় সুযোগের অপেক্ষায় থাকবো, যেই সুযোগ আসবে আমি প্রধান তথ্য কর্মকর্তা হয়ে যাবো, হয়ে গেছেন, কোনো প্রবলেম কিন্তু নাই। উনি কিন্তু লোক ভালো, আমি না কিন্তু খারাপ, উনি আমার করেছিলেন, আমার 2 দিনের পত্রিকা ওনার সঙ্গে আমি একসঙ্গে চাকরি করছি, অত্যন্ত চমৎকার লোক, আমার খুব পছন্দের মানুষ। ওই কথাতেই স্পষ্ট, মানে আগের বিলাইরা এখন বাঘ, আগের বাঘরা এখন বিলাই, এই অবস্থাতে এসে পৌঁছেছে। কিন্তু সার্বিকভাবে গণমাধ্যমের চরিত্রের কোনো পরিবর্তন কি হয়েছে বলে মনে হয়? কোনো পরিবর্তন নাই, কারণ একজন সাংবাদিকের কোনো ক্ষমতা নাই তার মালিকের ইচ্ছার বিরুদ্ধে কিছুটা বলে। মালিক যেভাবে চাইবে সাংবাদিক সেই কাজটাই করবে, এবং মালিক এই সাংবাদিকদের তার মতো করে চালানোর জন্য আরেকজন ক্যারিসমেটিক সাংবাদিককে তার পত্রিকা, তার প্রতিষ্ঠানে, তার টেলিভিশনে উচ্চ পদে বসায় রাখছেন। তার কাজ হলো মালিকের হয়ে সমস্ত সাংবাদিককে দৌড়াই বাড়ানো। এবং এই কারণে আপনি দেখবেন আমাদের মিডিয়াগুলোতে কি হয়, মিডিয়াগুলির 1 নম্বর ব্যক্তির সঙ্গে এই মিডিয়ার 10 নম্বর, 5 নম্বর, 6 নম্বর যারা ব্যক্তি আছে তাদের বেতনে আকাশ পাতাল পার্থক্য হয়। কেন পার্থক্য হয়? যে তুমি যা প্রাপ্য, তোমার যে যোগ্যতা তার 10 গুণ তোমাকে আমি দিচ্ছি, আর অন্যদেরকে আমি ঠকাচ্ছি, তুমি ওই ঠকানোটাকে জাস্টিফাই করো। তো এরকম আমাদের মিডিয়া যারা মানে বড় মাতবর সিফা সালাদ, ওনারা এই কাজগুলি খুব আনন্দের সঙ্গে করেন, উনি তো পাচ্ছেন। আপনি প্রত্যেকটা পত্রিকা দেখবেন সম্পাদকের সঙ্গে সহকারী সম্পাদকের বেতনে পার্থক্য কত দেখবেন আপনি, আকাশ পাতাল পার্থক্য। সহকারী সম্পাদক কবে 1 লাখ টাকা, সম্পাদক কবে 7 লাখ টাকা, 7 লাখ 10 লাখ টাকা বেতন পাবে। এটা হলো আমাদের দেশের ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টার তখন হয় কি, ওই লোক তার ওই অবাস্তব বেতনটাকে জাস্টিফাই করার জন্য, অব্যাহত রাখার জন্য
মালিক যতটা নিষ্ঠুর হইতে পারতো তার চেয়ে বেশি নিষ্ঠুর হয়ে যায়। কোন মিডিয়াতে মালিক তাকে 10% শেয়ার করে দেয়। মানে নিষ্ঠুরতা এবং শেয়ার চাটুকারিতার একটা ব্যাখ্যা, মানে কেন হয় সেটার একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে মনে হয় খানিকটা স্পষ্ট হলো। একদম শেষ প্রসঙ্গ, মানে গণমাধ্যমে খুব বেশি দেখি নাই এই যে মার্কিন ককাস, মানে আমেরিকা ককাস হলো জাতীয় সংসদে, সেটি খুব যে আলোচনা গণমাধ্যমে বা খুব যে খবর আসলো সেটি বলে মনে হলো না। নাকি আমি আসলে ভুল চোখে দিয়েছি, আপনি আমাকে কারেকশন করতে পারেন। সেটি কেন হলো না সেটি একটু জানতে চাই। আর হচ্ছে মানে যেমন প্রধানমন্ত্রী সংসদে বললেন যে শিক্ষা খাতকে নষ্ট করার জন্য সাবেক কোন মানে সরকারগুলো কোনো একটা দেশকে খুশি করার জন্য করেছে। এখনো কি কোনো দেশকে খুশি করার, এই যে আমেরিকা ককাস নজিরবিহীনভাবে হচ্ছে, কোনো দেশকে খুশি করার বা সন্তুষ্ট করার কোনো প্রক্রিয়া আপনি দেখেন কিনা? মানে অবশ্যই আছে, অবশ্যই আছে। বাংলাদেশে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিন্ন একটা দেশের জাতীয় মানে স্বাধীনতা দিবস উদযাপিত হলো, সেটা নিয়ে কোনো সমালোচনা করার মধ্যে দেখছেন আপনি? তেমন সিরিয়াসলি কোনো পত্রপত্রিকা কোনো মিডিয়া দেখছেন? আমি দেখি নাই বলে জিজ্ঞাসা করছিলাম। জি না, আমি দেখি নাই। আমিও দেখি নাই। কেন দেখি নাই বলেন? কেন দেখি নাই? কারণ এই মিডিয়াগুলো অলরেডি বিকৃত হয়ে গেছে। কয় রফলা ঋষিকার বিকৃত আর কয় রিকার বিকৃত, দুই ভাবে বিকৃত হয়েছে। এবং এটা তাহলে লজ্জার মানে এই যে বলেন দুই কান কাটা, যে সে কিন্তু রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, তার তো কাটা কান দেখা যায় কোনো সমস্যা নাই। বাম দিক দিয়ে গেলেও রাস্তা এক কান ঢাকতো, তো দুই কানই কাটা, এদের কোনো লজ্জা নাই। এরা খালি আমার টাকাটা আমার কাছে আসলেই হয়, আমার দাপটটা আমার কাছে আসলেই হয়, আমার কথা সরকার শুনে। এই জিনিসটা, এই ফিলিংসটা নিয়ে আমি রাতে বেলা ঘুমাতে যেতে পারলাম কিনা সেটাই হলো ইম্পর্টেন্ট এদের কাছে। এদের কাছে দেশ, আত্মসম্মান, জাতীয়তা বোধ কিচ্ছু নাই, দেবে জিরো, জাস্ট জিরো। এই যে আমি যে কথাগুলো বলতেছি, আপনি বলবেন ভাই তুমি কে হে, তুমি বিরাট একটা জ্ঞানের লোক হয়ে গেছো, ন্যায়পাল হয়ে গেছো। না আমি হয়েছি না, আমি এটা বলি আপনাকে, আমি তো কোনো চাকরি করি না, চাকরিগুলো আমিও পারতাম না বলতে, কারণ আমি তো চাকরি করেছি, আমি 34 বছর চাকরি করেছি। আমি জানি চাকরি করলে কি, চাকরি কি ভাই বলে, চাকরি দেখি চাকরের কাজ তো চাকরি। তা আমি তো চাকর ছিলাম, যখন চাকর আপনি থাকবেন তখন তো পারবেন না। আপনি আপনার চাকরকে বললেন হ্যাঁ আমাকে 1 কাপ চা দাও, সে আপনাকে 1 কাপ দুধ এনে দিল, না স্যার আপনার তো চা খাওয়া ঠিক না, 1 কাপ দুধ খান। ওই লোক থাকবে আপনার বাসায়, চাকরি করতে হবে? তুই বুঝবি না আমি বুঝবো? তোর চা আনতে বলছিস, চা নিয়ে তুই দুধ আনছিস কেন? হিসাবটা কিন্তু ওই জায়গায়। এরা কেউ ছোট চাকর, কেউ বড় চাকর, কিন্তু এই চাকররা নিজেদের মাথা বিক্রি করে বসে আছে। ওই বিকৃত রিফেলা এবং রফেলা দুটা দিয়ে আপনি বলছিলেন গণমাধ্যম, আর ধরেন এই আমাদের সরকার ব্যবস্থা বা মানে ক্ষমতা কাঠামো যদি বলি, সেটির আসলে কি অবস্থা? মানে এই যে নজিরবিহীন ঘটনাগুলো ঘটছে, মার্কিন ককাস গঠিত হচ্ছে, আমেরিকা ককাস, মার্কিনীদের অনুষ্ঠান হচ্ছে দক্ষিণ প্লাজায়, আবার ওই মার্কিন চুক্তিগুলোও খুব নীরবেই চলে যাচ্ছে, কেউ কোনো রকম কথা বলছে না। সংসদে অনেক রকম কথা হচ্ছে, খুবই অগুরুত্বপূর্ণ কথাও সংসদে গুরুত্বের সাথে আলোচনা হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো হচ্ছে না, যেগুলো বাইরে কথা হচ্ছে। মানে সরকার কাঠামোর কি অবস্থা বা ক্ষমতা কাঠামোর অবস্থায় সরকার কাঠামোর খুব একটা সুবিধা না। ওই ছোটবেলায় গল্প করে নাই, রাক্ষস খোকস বিরাট পাওয়ারফুল, কিন্তু ওর প্রাণ ভ্রমরা থাকে একটা ছোট্ট একটা বাক্সের মধ্যে। রাক্ষসের সঙ্গে সে পারে না, কিন্তু ভ্রমরাকে ধরে দিয়ে চাপ দিয়ে রাক্ষস ব্যথা পায়। এখন কার প্রাণ ভ্রমরা কার বাক্সে বন্দী আছে ভাই, এটা তো আমি আপনি বুঝি না, আমরা তো স্বাভাবিক সাধারণ মানুষ। কিন্তু প্রাণ ভ্রমরা যেখানে দেখা যায় সেখানে নাই, অন্য কোথাও আছে। এবং এটা দেখভাল করার জন্য তাদের 2 জন লোক, আপনি বলেন এ পর্যন্ত বিএনপি গভর্নমেন্টকে, তারেক রহমান সাহেবকে কাউকে এ পর্যন্ত বলতে শুনছেন যে হোয়াই খলিলুর রহমান? খলিলুর রহমান যার বিরুদ্ধে বিএনপি নিজে প্রেস কনফারেন্স করছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই লোকটাকে বাদ দিতে হবে, সেই লোকটাকে তারা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে। কেন বানাইছে এই প্রশ্ন সবার মনে। যেই দিন ক্যাবিনেট গঠন করা হয়েছে সেই দিনই আমি প্রশ্ন করছি। আমার তো ছোটখাটো হলো একটা প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন সরকারি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাড়াটা হিসেবে যাই, ভাড়াটে বক্তা হিসেবে আপনার এখানেও আসি। তো যখন ওই সময় যেখানে গেছি আমি কিন্তু এই প্রশ্নটা করছি যে কেন খলিলুর রহমান, এই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে বিএনপি সরকার মানে নৈতিক ভাবে কত বড় অন্যায় করছে। এর আমি 2টা কারণ বলছিলাম। 1 নম্বর হলো এর বিরুদ্ধে আপনি বলছেন, তাকে আপনি নিলেন কেন? 1 নম্বর। 2 নম্বর হলো তাকে নেওয়ার মাধ্যমে আপনি নির্বাচনের পক্ষপাত দুষ্টতা প্রমাণ করেছেন। ওই নির্বাচন যে পক্ষপাতহীন হয় নাই সেটা আপনি প্রমাণ করেছেন। তো আপনি এই দায়টা কেন নিলেন? এই প্রশ্নের জবাব এই সরকারের একজন লোক দিয়েছে, একজন লোক। এগুলো তো মানে যেমন আপনি প্রশ্ন করছেন, এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্নগুলো আসবে, এগুলো জানে বিএনপি সরকারও, মানে জেনে শুনেই তারা যার বিরোধিতা করেছে তাকেই তারা নিয়েছে, কোনো ব্যাখ্যা ছাড়াই তারা নিয়েছে। এটার কারণ কি? সেই প্রাণভ্রমরা। প্রাণভ্রমরা, ওনাদের দায়িত্ব হলো যে প্রাণভ্রমরাটা তুমি আমার কাছে রাখো। বলে দিচ্ছে যে তোমার কাছে দিলাম, তো তুমি তো উড়াল দাও, দরকার নাই,
প্রাণ ভ্রমণটাকে আমার লোক একদম থাকবে তোমার এখানে, যে মাঝে মাঝে চাপ দিবে, তখন তুমি টের পাবা তোমার কি অবস্থা। এখন মাঝে মাঝে ওরা চাপ দেয়, কোনো লজিক নাই দুইজন লোককে নেওয়া। আমি আপনাকে বলি, ওই অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন লোক যারা সরকারের পার্ট অফ দ্যাট গভর্নমেন্ট, ডক্টর খলিলুর রহমান এবং মিস্টার আসাদুজ্জামান, তিনি আইনমন্ত্রী, উনি ওই সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন। সেই ইলেকশন করছে কি করছে না এটা পরে আলাপ ভাই, উনি ওই সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন কি ছিলেন বলেন, ইয়েস অর নো? নেওয়ার কোনো মানে হয় না। আর কে দিচ্ছে, আর কাজে রাখছে আশিক চৌধুরী, বিরাট যিনি আছেন, কোনো লজিক নাই। কেন রাখছেন জানেন? আমি আপনাকে বলি, এই প্রাণ ভ্রমণাকে ওনারা ঠিকঠাক মতো রাখতেছেন কিনা, চলতেছেন কিনা, এটা দেখার জন্য এই লোকগুলিকে রাখা হয়েছে। আর মাথার উপরে কে আছে? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কিন্তু এই গভর্নমেন্টের এখন একজন উপদেষ্টা আমি মনে করি। আপনি দেখবেন ডক্টর ইউনূসের কোনো অপরাধ নাই, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই মামলা করতেছে, মামলা করতেছে, মামলা গ্রহণই করে না, মামলা গ্রহণই করে না কেউ। ডক্টর ইউনূসের কোনো সমালোচনা কেউ করে না, ডক্টর ইউনূসের কোনো কাজে ওনার কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো মামলা হয় না। এক একজন তো চোরের উপর চোর ছিল, কোনো মামলা হয় না, কেউ কিছু বলেও না, চলছে তো। এই সরকার কি একটাও পারতো না? দেখেন আইন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সে বলতেছে, সংসদে দাঁড়াইয়া বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অনেক ধরনের দুর্নীতির অভিযোগ করছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে দুদককে বলবেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। ভাই মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাকশন নেবে? দুদক কি মাননীয় প্রধানমন্ত্রীর অধীনস্থ কোনো প্রতিষ্ঠান? দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, দুদক তো প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে না। তাহলে প্রধানমন্ত্রীকে বলতে হবে না। এটা বলার মাধ্যমে উনি কি করলেন, দুদকের যে সক্রিয়তা সেটাকে ধ্বংস করলেন, নষ্ট করলেন। যে দুদক প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী চলে এটা বলার চেষ্টা করলেন। দ্বিতীয়ত যে চেষ্টা করলেন যে ওনাদের কারো কোনো ক্ষমতা নাই আসলে এটা প্রমাণ করলেন। দুদকে যত অভিযোগ যায় তারপরে যখন প্রধানমন্ত্রী কিছুই করছেন না বা করলেন না বা করবেন না হয়তো, তখন তো প্রধানমন্ত্রী কিছু করেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন কিন্তু কোনো স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রধানমন্ত্রীকে একটা প্রশ্নের মুখে দাঁড়া করে দিলেন, দেখি করে কিনা, করলো না তো, তার মানে প্রধানমন্ত্রী চান না। তাহলে এখন এই যে বিষয়গুলো, এই সবগুলি কিন্তু ওই প্রাণ ভ্রমরা থিওরির মধ্যে ঢুকে পড়ছে। জি, অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। প্রাণ ভ্রমরা সবসময় কেন জানি বাইরে থেকে যায়। আনু মোহাম্মদ একটা কথা বলেছেন মার্কিন চুক্তির বিষয়ে, তিনি বলছেন যে দেশ চালাবেন তারেক রহমান আর কলকাঠি নাড়বে যুক্তরাষ্ট্র, এটি